রাষ্ট্রপতি বাংলাদেশে যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি করার একটা বিধান আছে, যেহেতু ওখানে উল্লেখ নাই কোন ক্রাইটেরিয়াতে নিয়োগ করা যাবে, ইচ্ছা করলে যে কোনো নাগরিককে করা যেত। সেখান থেকে রাষ্ট্রপতির এই ক্ষমতাকে সীমিত করে একটা জায়গায় সিদ্ধান্তে এসেছিল প্রায়, তা হচ্ছে এখনও আমরা ওই জায়গায় আছি। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা এবং অ্যাপিলেট ডিভিশনের কর্মে জ্যেষ্ঠতম বা প্রবীণতম দুইজন, মানে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনও ঐকমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরও আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধান বলা যায় একরকম হাইকোর্টের ভার্ডিক্ট অনুসারে এখন হয়েছে। আমি বলা যায় কথাটা এই জন্যই বললাম, গত কালকে কি পরশু এই ভার্ডিক্টটা ওয়েবসাইটে হাইকোর্ট ডিভিশনে প্রকাশিত হয়েছে, বাট শর্ট ভার্ডিক্ট তার আগেই প্রকাশিত হয়েছিল যে কনস্টিটিউশনের 6টা বিধানে বিলুপ্তি বা আনকনস্টিটিউশনাল ঘোষণা করে সেই রায়টা প্রকাশিত হয়। কারণ 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা করা হয়েছিল জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, এবং সেই জায়গায় রাজনৈতিক দল হিসাবে আমরাও অংশগ্রহণ করেছিলাম, এটা আর আরও কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাতে বিস্তারিত শুনানির পরে যে বিধানটি যে বিষয়টি সিদ্ধান্তে এসছে হাইকোর্ট ডিভিশন শর্ট ভার্ডিক্টে দিয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেমন 58 ক 2 পরিচ্ছেদ যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, 15th অ্যামেন্ডমেন্টের যে আইনটা, সেই আইনের সংশ্লিষ্ট সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার মধ্য দিয়ে। তার মানে দাঁড়ায়, অন্যান্য বিধানগুলো বললাম না যেহেতু সময় আপনাদের নষ্ট হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাতেই থাকলাম। সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হয়েছে আপাতত বলা যায়। তবে যেহেতু 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে এই রিটটা করা হয়েছিল, সেই জাজমেন্টটা প্রকাশিত হওয়ার পরে এখন সেটা অ্যাপিলেট ডিভিশনে হয়তো বা আপিল হবে, যতটুকু আমি শুনছি। তখন হয়তো আরও অন্যান্য বিধান সম্পর্কে বিচারকরা বিবেচনা করতে পারেন, সেইটা এখন বলার সময় আসেনি। কিন্তু 13 অ্যামেন্ডমেন্ট যে বাতিল করা হলো ইতিপূর্বে জাস্টিস খায়রুল হকের নেতৃত্বে, সেইটার শুনানি এখন পেন্ডিং আছে অ্যাপিলেট ডিভিশনের রিভিউতে। সেই রিভিউটার শুনানি আশা করি শুরু হবে। সেটাতে যদি একটা জাজমেন্ট পাওয়া যায় জনগণের পক্ষে, তখন বলা যাবে অন্তত এই তত্ত্বাবধায়ক সংক্রান্ত বিধানটা পুরোপুরি সেইভাবে বহাল হবে। এটাকে আইনের ভাষায় বা কোর্টের ভাষায় বলা যায় যে ডক্ট্রিন অফ এক্লিপস, যেটা এক্লিপস ডক্ট্রিন নামে পরিচিত। যদি এই জাজমেন্টটা তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের আদেশটা নাল অ্যান্ড ভয়েড বা আনকনস্টিটিউশনাল বা উইথ অফ নো লিগ্যাল এফেক্ট যদি ডিক্লেয়ার করা হয় বা জাজমেন্টটা সেট অ্যাসাইড হয়ে যায়, তখন ওই বিধানটা রিপ্লেস হবে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ ইক্লিপস আর কি, ইক্লিপসেশন মানে ইয়াটা কি যেন বলে, গ্রহণ যদি সরে যায় আগেরটা বহাল থাকে, সেই হিসেবে বহাল হবে তখন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ওই অবস্থায় থাকবে কি না, সেই বিষয়ে বিতর্কটা চলছে। কারণ ওই জাজমেন্টে বলা ছিল যে জুডিশিয়ারিকে এক্সক্লুড করে
যেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালীটা বিবেচনা করে জাতীয় সংসদ, তখন এটা বাইন্ডিং করা হয়নি, শ্যাল কনসিডার বলা হয়নি, এটা মে কনসিডার, বিকজ জুডিশিয়ারি ডিকটেট করতে পারে না লেজিসলেচারকে, সেই জন্য ওইভাবেই সম্ভবত ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছিল। এখন সুপ্রিম কোর্টে আপিলে যাই কিছু নির্ধারিত হোক না কেন, এরপরেও জাতীয় সংসদ তার অরিজিনাল জুরিসডিকশন হিসাবে লেজিসলেশন করতে পারে, এবং সেই হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানগুলোতে কি কি প্রস্তাব আরও দেওয়া যায় জুডিশিয়ারিকে এক্সক্লুড করে, যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সবাই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা, দুইটা, তিনটা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয়ভাবে ঐক্যমত্যে আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। এখানে আমার আরও একটি প্রস্তাব ছিল যে বর্তমান বিধানটা বহাল রাখা যাবে, সেটা বিকল্প হিসাবে 3, 4 অথবা 4, 5, 6 এইভাবে যেন আসে। তার আগেরগুলো যদি আমরা এক্সপ্লোর না করতে পারি, যে বিকল্পগুলো হয়তো আমরা এখানে আজকে আলোচনায় আসতে পারিনি, পরে হয়তো সেই বিকল্পগুলো নিয়ে আলোচনা করে এক জায়গায় আসা যাবে। সেরকম অনেক বিকল্প এখানে সাজানো আছে, আমি বিস্তারিত বলবো না, যেহেতু এই বিষয়ে তর্ক চলছে এখন। সেই 1, 2, 3 বিকল্প যদি আগে আমরা এক্সপ্লোর না করতে পারি, যদি এখানে সিদ্ধান্তে জাতীয় উপনীত না হতে পারে, তখন যখন তত্ত্বাবধায়ক সরকারের গঠনটা শুরু হবে সংসদের মেয়াদ শেষে অথবা সংসদ ভেঙে গেলে, তখন যাতে 1, 2, 3-এর পরে বর্তমান বিধানগুলো ফলোড করা হয়। তার মানে ওটা 4 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, 6 থেকে শুরু হবে। এবং লাস্টের একটা বিষয় আসছে যে রাষ্ট্রপতির বিধানটা একদম শেষ পর্যায়ে রাখা যায় কিনা। তা আমার মতামত হলো যে একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, এটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয়, তখন একটা জায়গায় যাতে খালি না থাকে, সেজন্য সেই বিধানটা রাখা যায়। তবে এই বিষয়ে ঐক্যমত হয়নি। আমরাও খুশি হব যদি সেই বিধানটার বিকল্প কোনো বিধান রাখা যায়, রাষ্ট্রপতিকে এই জায়গায় যাতে না আসতে হয়। তাহলে পরে অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখেছি, সেই তিক্ত অভিজ্ঞতা হয়তো আর নাও হতে পারে। এটা এখনও আলোচনা চলছে, সেটা তারা কম্পাইল করে আরেকদিন আলোচনার জন্য রেখেছে। তবে ওইখানে বিষয় একটা ছিল যে আপার হাউসের কিছু আপার হাউস যদি গঠিত হয়, সে আপার হাউসের স্পিকার বা সদস্যরা এখানে ভূমিকা রাখার ক্ষেত্রে কিছু প্রস্তাব আসছিল। তখন আমি বললাম যে আগে আপার হাউস বিষয়ে আমরা আগে সিদ্ধান্তটা নেই, আপার হাউসটা কিভাবে গঠিত হবে, আপার হাউস আদৌ গঠিত হওয়ার ক্ষেত্রে ঐক্যমত আছে কিনা, তখন সেই বিধানগুলো সংযুক্ত করে কেয়ারটেকার প্রভিশনের মধ্যে আলোচনায় যদি আসে, তাহলে সেটা আলোচনার জন্য সুবিধা হবে। তো তারা একমত হয়েছে যে ঠিক আছে, নেক্সট আলোচনাতে আজকেই আলোচনা হওয়ার কথা ছিল, সময়ের অভাবে হয়নি। তো আপার হাউস গঠন প্রণালী নিয়ে আগে যদি ডিসিশনটা আসে, তার উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে আরও ভালো মতো বিস্তারিত আলোচনা করা যাবে। তৃতীয় বিষয়টি ছিল ইমার্জেন্সি, জরুরি অবস্থা জারিকরণ সংক্রান্ত যে বিধানটা আগেও একদিন আলোচনা শেষে প্রায় একমতে আসার মতো অবস্থা হয়েছিল, কিন্তু সেটা আলোচনাটা ওখানে থেমে যায়। আমি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যদি অ্যালাউ করেন তাহলে বলতে পারি। আমাদের একটা বিকল্প প্রস্তাব টেবিলেই আসছে, এটা ঐক্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেইটাতে আমরা একটু এডিট করে আমাদের প্রস্তাবটা দিয়েছি। এটা অধিকাংশ দল প্রায় একমত হয়েছে, যেহেতু ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে ঐক্য কমিশন কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। সেটা এরকম: অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকিলে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মরত প্রবীণতম অথবা জ্যেষ্ঠতম, যেটাই বলি, 2 জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এটা একটু সংশোধিত আকারে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানেন আর্টিকেল 96-এ কারো বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা বা তদন্ত থাকে, তখন তাদেরকে চিফ জাস্টিসের জন্য গণ্য করা হবে না, এটা উল্লেখ করা। এনিওয়ে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সরি, এটা এখানে মাঝখানে আবার এসেছিলাম।
এখন জরুরি বিধান সম্পর্কে যে আলোচনাটা, মোটামুটি একটা আলোচনা শেষ পর্যায়ে এসছে। সেই আলোচনার বিষয়বস্তুগুলো ওনারা সংকলিত করে পরের যে কোনো দিবসে আলোচনার দিন টেবিলে উপস্থাপন করলে ওনারা সেই রিফাইন্ড প্রস্তাবটাতে যদি সবাই একমত হন, সেই দিন আপনাদের কাছে হয়তো বলতে পারবেন যে এই বিষয়ে কীভাবে ঐক্যমত্য পোষণ করা হলো। আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, নিশ্চয়ই প্রফেসর আলী রিয়াজ সাহেব আপনাদের সামনে হয়তো এই বিষয়ে কথা বলেছেন, আমি জানি না বলেছেন নাকি। এখানে জরুরি বিধান সংক্রান্ত, জরুরি আইন জারি করা সংক্রান্ত আর্টিকেল 141 ক সংশোধনের বিষয়ে সবাই একমত হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় এই বিষয়েও সবাই একমত হয়েছে। এটি ইতিপূর্বে আলোচনাতেও সবাই আমরা একমত হয়েছিলাম। কিন্তু কিছু সংশোধনের বিষয়ে অল্প কয়েকটি নীতিগত সিদ্ধান্তের জন্য ওনারা টেবিল উপস্থাপন করেছিলেন। যেমন আর্টিকেল 41 কতে কি কি কারণে জরুরি অবস্থা জারি করা যায়, তার মধ্যে আছে যুদ্ধ, অভ্যন্তরীণ আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগ, এই তিনটা মেইনলি আছে। তো দেখা গেছে অভ্যন্তরীণ গোলযোগ সংক্রান্ত যে বিষয়টা, এটা মিসইউজ হয়েছে বিভিন্নভাবে আগে। এই অভ্যন্তরীণ গোলযোগ শব্দ দুইটা প্রত্যাহার করা যায় কিনা সে বিষয়ে ওনারা প্রস্তাব এনেছেন। তা আমরা বলেছি এটা বিলুপ্ত করা যায়, মানে অভ্যন্তরীণ গোলযোগের জন্য জরুরি আইন, জরুরি অবস্থা ঘোষণার বিধানটা বিলুপ্ত করা যায়, শুধু এই শব্দ দুটি। তবে যে যুদ্ধ এবং বহিরাক্রমণ এই দুইটার মধ্যে সীমিত না রেখে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হতে পারে। যেমন রাজনৈতিক বিবেচনা নয় অবশ্যই, যেমন তার মধ্যে আমরা বলেছি যদি কনস্টিটিউশনাল ক্রাইসিস হয় সেই ক্ষেত্রে, এখন কিভাবে ক্রাইসিস হবে সেটা ডিটেইল বলার বিষয়। যদি রাষ্ট্রীয় অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকির কোনো কারণ হয়ে থাকে, আমি এখানে অখণ্ডতা ক্ষেত্রে অনেকে বলেছে বিদ্রোহ, কারণ বিদ্রোহ শব্দটারও মিসইউজ হতে পারে বলে একটা বিশ্লেষণ এসছে যে কোনো বিষয়টাকে বিদ্রোহের নাম দিয়ে জরুরি অবস্থা করা যেতে পারে। সেই জন্য আরও একটু বিস্তারিত বলার জন্য বলা হয়েছে বিদ্রোহ শব্দটা বাদ দিয়ে, যেমন আমরা আমাদের দেশের একটা হিলি এরিয়া সম্পর্কে আমরা জানি, কোনো কোনো ক্ষেত্রে কেউ রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য হয়তো তৎপরতা চালাতে পারে বা হুমকি হয়ে যেতে পারে। সেই জন্য সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা যেখানে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে বা সেই জন্য নিরাপত্তার বিষয়টা চলে আসতে পারে, এই বিষয়টা উল্লেখ করা যায় কিনা যে জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিষয়ে যদি কোনো হুমকি আসে। আরেকটা বিষয় আমরা অ্যাড করতে বলেছি, সেটা হচ্ছে কোনো কারণে এমন মহামারী ছড়িয়ে পড়ল, যেটা এপিডেমিক বলেন বা প্যান্ডেমিক যেটাই বলেন, গতবার আমরা ফেস করেছি, সেরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরিয়া ভিত্তিক জরুরি অবস্থা জারি করতে হয়। এখানে কোনো পলিটিক্যাল রিজন থাকে না, সেটা বিবেচনা করা যায় কিনা। এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আর্থকোয়েক প্রবণ এলাকা অঞ্চল, সেই সমস্ত এলাকায় একটা আর্থকোয়েকের কারণে সাংঘাতিক বিপর্যস্ত অবস্থা থাকে, সেই এরিয়ার জন্য, অংশের জন্য অনেক সময় জরুরি আইন জারি করতে হয়। এই বিধানগুলো যদি প্রচলন হয় তাহলে রাজনৈতিক বিবেচনা এটা মিসইউজ করার সুযোগ থাকবে না এবং কমপ্লিটলি বলা থাকলো কি কি বিধানে কি কি বিষয়ে জরুরি আইন জারি করা যেতে পারে বা জরুরি অবস্থা জারি করা যেতে পারে। এর মধ্যে আরেকটা প্রস্তাবনা এনেছেন, যেটা তো আমরা একমত হয়েছি, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ব্যবস্থা বর্তমানে আছে, তার পরিবর্তে পুরো মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা, এ বিষয়েও আমরা একমত হয়েছি। এখানে কিছু কিছু ভিন্নমত এসছে অবশ্য, সর্বদলীয় কমিটি ইত্যাদি। তা আমরা বলেছি সর্বদলীয় এবং সবাইকে আলোচনা করে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি হয়তো তৎকালীন সময়ে নাও থাকতে পারে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। আর মেইনলি যে আলোচনাটা ইতিপূর্বে হয়েছিল যে জরুরি অবস্থার সময় নাগরিকের কি কি অধিকার
লঙ্ঘন করা যাবে না। বর্তমান বিধান অনুসারে আপনারা জানেন আর্টিকেল 41 গ অনুসারে ফান্ডামেন্টাল রাইটসের 36, 37, 38, 39, 40, 41 বাদে 42 এই বিধানগুলোতে স্থগিত রাখা হয়েছে। এটা 141 গো। 41 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে, সেটা এখানে জরুরি আইনের সময় কোনোভাবেই প্রযোজ্য হবে না, সেটা বর্তমান বিধানেই আছে। এগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে এখন নাগরিকদের রাইটের বিষয়ে বলা আছে কোন কোন রাইট সীমিত করা যাবে। এখানে আপনি বুঝতেই পারবেন এই আর্টিকেলগুলো হচ্ছে রাইট টু অ্যাসোসিয়েশন, কিছু আছে যেগুলো সীমিত থাকে। তবে আমরা এখানে দুইটা বিষয় যেভাবে কমিশন থেকে প্রস্তাব এসছে সেটার সাথে একমত হয়েছি। যেমন রাইট টু লাইফ, যে জরুরি অবস্থা জারি করার পরেও রাইট টু লাইফের সাথে সংযুক্ত কোনো ফান্ডামেন্টাল রাইট এখানে লঙ্ঘন করা যাবে না, এটা বাদ রাখতে। এটাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কনভেনশন আছে, তো সেগুলো এখানে ফলোড যাতে কোনো অবস্থাতেই ব্যক্তির লাইফ থ্রেটেন না হয় সেই বিষয়টা এখানে থাকতে হবে। সেকেন্ড হলো নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি থেকে রক্ষা করা। এটার সাথে আমরা একমত হয়েছি যে এই বিষয়গুলো কখনোই ভায়োলেট করা যাবে না, এটাকে সংরক্ষিত রাখতে হবে যতই জরুরি অবস্থা ঘোষণা করা হোক না কেন। এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট। এই রাইট দুটো অবশ্যই লঙ্ঘন করা যাবে না জরুরি আইন জারি হলেও। এখানে আরেকটা বিষয় কেউ উল্লেখ করেছেন যে বিচারের রাইটটা সীমিত করা যাবে না। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এটা আর্টিকেল 41 গতে খুব সম্ভবত উল্লেখ আছে যে রাষ্ট্রপতি আদেশ দ্বারা কি বিষয়ে বিচারাধীন এবং কি বিষয়ে বিচার চাওয়া যাবে সেই ক্ষেত্রে সীমিত করার আদেশ দিতে পারে। কারণ জরুরি আইনকে চ্যালেঞ্জ করে যদি কেউ কোর্টে যায়, ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট করার জন্য, এনফোর্স করার জন্য যদি কেউ কোর্টে যায়, তখন জরুরি আইনের চ্যালেঞ্জ হয়ে যায়। এগুলোর বিষয়ে কিছু আদেশ আছে। জরুরি আইনের বিধান যখন জারি হয়, আর্টিকেল 44 অনুসারে যে ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য একটা বিধান দেয়া আছে যে কোনো নাগরিক তার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য অ্যাকর্ডিং টু 102 অফ দি কনস্টিটিউশন কোর্টে যেতে পারবে, সেই বিধানটা কিছু ক্ষেত্রে সীমিত করা হয়, সেটা থাকা উচিত। আদারওয়াইজ জরুরি আইন কোনো কার্যকর হবে না। তো সুতরাং এই বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি। আর আমি একটা কথা এখানে সাজেশন আকারে কমিশনের বিবেচনার জন্য বলেছি, যদি রাইট টু লাইফের ক্ষেত্রে এমন কোনো প্রভিশন আসে, যেটা আপনারা জানেন যে আর্টিকেল 47(3) অনুসারে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদি দায়ে যাদের বিরুদ্ধে প্রসিকিউশন আনা হয়, যাদের বিরুদ্ধে বিচারের অবস্থা থাকে, সেই ক্ষেত্রে আর্টিকেল 47(3) অনুসারে যারা অভিযুক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 47 ক 1 and 2 অ্যাপ্লিকেবল হয়। দ্যাট মিনস কনস্টিটিউশনের আর্টিকেল 31 এবং 35 অনুসারে বিচারপ্রাপ্তির অধিকার এবং দণ্ড ইত্যাদির বিধান যেগুলো আছে আর্টিকেল 31 and 35 অনুসারে, এগুলো আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো সুতরাং আমি বলেছি এই রাইট টু লাইফ এর ক্ষেত্রে এবং অন্য আরেকটা যে সেকেন্ড বিষয় উল্লেখ করা হয়েছে সেটার ক্ষেত্রে একটু সাবজেক্ট টু দি প্রভিশন অফ আর্টিকেল 47 সাবসেকশন 3 এবং আর্টিকেল 47 1 and 2 ক 1 and 2 এর ক্ষেত্রে আর্টিকেল 47 ক 1 and 2 এই দুইটা যেন রাখা হয় সাবজেক্ট টু দি প্রভিশন অফ। আবার বলি, আর্টিকেল 47 সাবসেকশন 3 যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে আর্টিকেল 47 ক 1 and 2 এটাও প্রযোজ্য হয়, এবং সেই ক্ষেত্রে আর্টিকেল 31 and 35 তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এইটা যদি একটু সাবজেক্ট টু কন্ডিশন দিয়ে রাখা হয়, তাহলে ভবিষ্যতে যারা যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা এই তিনটা বিষয়ে অভিযুক্ত হবে, তাদের ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে জরুরি আইন চলার সময় যাতে কোনো সুযোগ না নিতে পারে। এই বাহানায় যে রাইট টু লাইফ এটা তো এক্সক্লুড করা আছে, যদিও এটা ইমপ্লাইড, তারপরেও আটার করে দিলে ভালো। যদিও এটা ইমপ্লাইড, আমি আবার রিপিট করছি, তারপরেও আটার করে দিলে এটা ভালো। এই সাজেশনগুলো দিয়েছি
এখন ওনারা এটা বিবেচনা করতে পারেন, নেক্সট ডেতে আলোচনা হয়তো আসতে পারে। আমার মনে হয় আজকে এখানে শেষ করতে পারি। এখন কমিশনের এই আলোচনার এগিয়ে যাওয়ার যে গতি, আসলে এই গতি নিয়ে আমি যদি এখন কমিশনের গতি নিয়ে কথা বলি তাইলে তো আমার সমালোচনা আরো বেশি করা হবে। আমি আশা করি রিজনেবল টাইমের মধ্যে এই আলোচনা সমাপ্ত হওয়া উচিত, এটা আমার মন্তব্য। না, এই বিষয়গুলো এখন আলোচনা কয়েকবার হয়েছে। কমিশন মনে করেছে এই বিষয়গুলো যেহেতু ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হচ্ছে, সেই জন্য মনে হয় শেষের দিকে রাখার একটা সিদ্ধান্ত ওনারা হয়তো বা নিয়েছেন। কারণ আগে যত বেশি বিষয়ে মতৈক্য হতে পারে সেই তো ভালো, একটা পজিটিভ সাইড আসে। সম্পর্কিত, সেই জন্য আজকে সময় থাকলে আলোচনা হতো, কিন্তু আজকে সময় হয়নি, তারপরের দিন হয়তো হবে, এবং ওইটার উপর নির্ভর করে আর কিছু সিদ্ধান্ত আছে। এই জন্য আমরা বলছি যে এটা প্রথমে এটা সেটেলমেন্টে আসা উচিত। ছোট্ট দুটো প্রশ্ন, একটা হচ্ছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের নতুন যে দুইটা ফর্মুলা আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, এটার সঙ্গে বিএনপি বিবেচনা করতেছে কিনা বিএনপি এটাকে, আরেকটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এই জুলাই মাসে দেওয়ার কথা এবং সেটাকে সংবিধানের অংশ করার জন্য একটা দাবি আছে। এইটা নিয়ে বিএনপির অবস্থান কি? ঘোষণাপত্রকে সংবিধান এক করা আর তত্ত্বাবধায়ক সরকারি এবং বিরোধী দলের অন্যান্য দলকে আলোচনার মাধ্যমে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যে চিফ অ্যাডভাইজার খোঁজার যে প্রস্তাব, এটাকে বিএনপি অ্যাকসেপ্ট করে কিনা? প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটার জবাব দিই। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জুডিশিয়ারিকে বাদ রেখে অথবা শেষের দিকে রেখে ওপরে আরও একটা, দুইটা, তিনটা বিকল্প সাজানো যায় কিনা এই বিষয়ে বিএনপি, কিন্তু কি কি বিকল্প সুস্পষ্টভাবে দেয়া যায় এই বিষয়ে আমরা বক্তব্য শুনছি, প্রস্তাব আসতেছে। আমরা দলীয় ফোরামে আরও আলোচনা করে নেক্সট দিনের আলোচনার আগে আশা করি আমাদের বিকল্প প্রস্তাবগুলো নিয়ে আসতে পারবো। না, সেটা ডিটেইলিংয়ে যাচ্ছি না, সবগুলো প্রস্তাব আমরা বিবেচনায় রাখতেছি। আমরা দলীয় ফোরামে আলোচনা করে একটা, দুইটা, তিনটা বিকল্প কী কী আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের পক্ষ থেকে সেই প্রস্তাবগুলো অবশ্যই দেব, সবগুলো বিবেচনায় রাখছি। ঘোষণাপত্রের বিষয়ের আগে যদি এই সংক্রান্ত কোনো আর প্রশ্ন থাকে তাহলে কেউ করতে পারেন। ঘোষণাপত্রটা আমি লাস্টে বলি, যেহেতু আজকের বিষয়ের সাথে এটা একটু দূরত্ব আছে। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, আজকের বিষয়ে? আচ্ছা, আজকের বিষয়ে যদি প্রশ্ন শেষ হয়ে থাকে, আমি যেহেতু আমার একটা কমিটমেন্ট আছে যে আমি সাংবাদিক বন্ধুদের সব প্রশ্নের মোটামুটি সন্তোষজনক জবাব দেওয়ার চেষ্টা করি। এটা যেহেতু একটা বর্তমানে আলোচ্য বিষয়, সেই জন্য এটা অ্যাটেন্ড করি। জুলাই ঘোষণাপত্র সম্পর্কে একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সরকারের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব বর্তিয়েছে। সেটা সরকার এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তারা এই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে উদ্যোগ নিয়েছে। আমরা ইতিপূর্বে সেরকম একটা প্রস্তাব পাওয়ার পরে গত 12ই ফেব্রুয়ারি দুইজন উপদেষ্টার কাছে আমি নিজে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুসারে ঘোষণাপত্রের বিষয়ে আমাদের মতামত সম্বলিত একটা ড্রাফট হস্তান্তর করেছিলাম। কিন্তু এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন শেষ হয়ে গেল, আমরা তার প্রেক্ষিতে কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি যে বিএনপির সহযোগিতা নেই। কিন্তু এই বিষয়টা আমি প্রেসের সামনে বললাম এবং প্রেসের কাছে আমাদের সেই পিডিএফ ফর্মে সেই ঘোষণাপত্রের কাগজ আগে যেটা দিয়েছিলাম সেটা সম্ভবত দেয়া হয়েছিল। আমি জানি না আপনাদের কাছে আছে কিনা, নাও থাকতে পারে। গত কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিব সাহেবের সাথে যোগাযোগ করে তাদের একটা প্রস্তাব জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত দিয়েছে। সেটা আমাদের আগে যে প্রস্তাবটার মতামতটা আমরা দিয়েছিলাম তার কিছু কিছু অংশ তার মধ্যে এমবডিড করে সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ ফোরামে, দলের সর্বোচ্চ ফোরামে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। করে আমরা খুব দ্রুততার সাথে পাওয়ার একদিনের মধ্যেই আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত একটা ড্রাফট আকারে গত কালকে রাত্রে সরকারের সেই উপদেষ্টার কাছে আমরা এটা প্রেরণ করেছি। এখন পরবর্তী সিদ্ধান্ত কী হয়, আলাপ আলোচনা কী হয়, সেই জন্য অপেক্ষা করছি।
কারণ ওখানে এমন কিছু প্রস্তাব আছে যে রাজীব বোধে বলছিল কি সাংবিধানিক, এটাকে সংবিধানে যুক্ত হ্যাঁ করার হ্যাঁ মতো হ্যাঁ, এই বিষয়টা আমি ভুলে গেছিলাম। তফসিলে রাখবে নাকি না, প্রিয়াম্বলে রাখবে? এটা এই বিষয়ে ভুলে গেছিলাম। তা আমি এখন যেহেতু ড্রাফটটা আমরা সরকারের কাছে দিয়েছি, এই বিষয়ে হয়তো গোপনীয়তা রক্ষা করা আমার জন্য উচিত হবে। শুধু এইটুকু আপনাদের কাছে বলতে চাই যে স্বাধীনতা পরবর্তীকালে, স্বাধীনতা পূর্ববর্তী অবস্থায় যারা জাতীয় সংসদ এবং প্রাদেশিক সংসদে অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড হয়েছিলেন, তাদের সমন্বয়ে, তাদের সবার সাথে সম্পর্কিত করে যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক, প্রবাসী সরকার হোক, যে নামেও একটা সরকার গঠন করা হয়েছে। সেই জনপ্রতিনিধিরা, ইলেক্টেড প্রতিনিধিরা একটা ঘোষণাপত্র রেডি করেছে। সেটা 1971-এর 10th of April সেই ঘোষণাপত্রটা রেডি হয় এবং সম্ভবত 17th of April থেকে সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সরকার গঠিত হয়ে সেটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেই সরকার পরিচালিত। এবং তার পরবর্তীতে স্বাধীনতা অর্জনের পর সেই একই অ্যাসেম্বলি এবং ন্যাশনাল পার্লামেন্টের মেম্বারদের সমন্বয়ে গণপরিষদ গঠিত হয়। সেই গণপরিষদের, এটা নিয়ে বিতর্ক আছে, তারপরে দিস ইজ ফ্যাক্টাম ব্যালট যেহেতু হয়েছে, সেই গণপরিষদে 1 বছর আলোচনা করে সংবিধান প্রণয়ন করা হয়। সেটা 1972-র 4th of November সম্ভবত এটা প্রণীত হয়, কিন্তু পার্লামেন্টের এটা অনুমোদনের পরে এটার কার্যকারিতা দেওয়া হয় 16th of December থেকে 1972, রাইট? তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের কার্যকারিতা শেষ। তখন প্রেসিডেন্ট অর্ডার নিয়ে যে ওই অন্তর্বর্তীকালীন, ওই ক্রান্তিকালীন সময়ে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে সেগুলোর কিছু কিছু রিপিল করা হলো, আর কিছু কিছু সংবিধানের তফসিলে এনে, আমি এই জন্যই এই আলোচনাটা আনলাম, সম্ভবত 4th তফসিলে এনে সেটা লেজিটিমেসি দেওয়া হয় বা এমবডিড করা হয়। কিন্তু আইনগুলো, প্রত্যেকটা আইন কিন্তু সংবিধানে উল্লেখিত নয়, বলা হলো এটা তফসিলে থাকবে, এটা লেজিটিমেসি, এটা স্বীকৃতি। কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন 1972-র সেই কনস্টিটিউশনেও সেই সরকারও স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে নাই, কারণ এটা লিটারেচার হিসেবে, এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে আর্কাইভে থাকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনে এমবডিড করা থাকে না। এটা আমি আপনাদের স্মরণ করার জন্য, নট ফর ইউর নলেজ, শুধু স্মরণ করে দিয়ে জন্য বলছি। সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে এমবডিড ছিল না, তফসিলেও ছিল না। এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব থাকে, সেটা আর্কাইভে থাকে, যে জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উল্লেখ করে, স্মরণ করে। এখন যে প্রশ্নটা আপনারা তুললেন, আমার এই অংশটা হয়তো আপনারা আলাদা করে প্রকাশ করতে পারবেন না। না না, আমি এখনো কনক্লুড করি না। এখন যে প্রশ্নটা আপনারা তুললেন, এই অংশটা আজকের এই আগের সংবাদ সম্মেলন, মানে ব্রিফিংয়ের বাইরে বলছি, যেহেতু এটা জাতি জানতে চায়। আপনি প্রশ্নটা করে ভালো করেছেন। আমরা গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। কিন্তু যেই দাবিটা আপনি বললেন যে তারা হয়তো বা কনস্টিটিউশন অংশ করতে চায়, সেই জবাবটা আমি ইনডাইরেক্টলি আগে দিয়ে দিয়েছি। যদি এটা উপযুক্ত হবে, ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া 4th তফসিলে আনা যেতে পারে। 2, এই গভর্নমেন্টের আমি মনে করি কোনো লেজিটিমেসি ক্রাইসিস নাই, যেহেতু আর্টিকেল 106 অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজরি রুল অনুসারে তাদের মতামতের প্রেক্ষিতে ভেরি মাচ কনস্টিটিউশনালি এই গভর্নমেন্ট গঠিত হয়েছে। তারপরেও ক্রান্তিকালীন বিধান মতে
আর্টিকেল 150 অনুসারে কনস্টিটিউশনের বিভিন্ন বিষয় তফসিলে অন্তর্ভুক্ত করার ট্রেডিশন আছে, আমাদের ইতিহাস আছে। সেই হিসাবে আমরা এটাও চতুর্থ তফসিলে এইভাবে ধারণ করতে পারব যে আর্টিকেল 106 অনুসারে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই নিয়োগ এবং কর্মকাণ্ডের বৈধতা ফোর্থ তফসিলে এমবডিড করে একটা মোর লেজিটিমেসি দেয়া যেতে পারে। এইগুলো সব বিবেচনায় নিয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এটা যেহেতু এখনও সেটেলড হয় নাই, সেজন্য ফর ইউর নলেজ এবং লেখার জন্য, জাতি জানার জন্য বললাম। সুতরাং আমরা স্বীকৃতি দিতে চাই। কিভাবে দিতে চাই রাষ্ট্রীয়ভাবে, কিভাবে দেয়া যেতে পারে সাংবিধানিকভাবে, সেই প্রভিশনগুলো উচ্চারণ করলাম। যেহেতু কি রিপ্লেস, এটা অন্য প্রশ্ন। কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশনেও এমবডিড ছিল না, সুতরাং যে কোনো ঘোষণাপত্র যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমান্বিত জিনিস, সেই বিষয়টা যখন ওখানে বিবেচিত হয় না, সুতরাং এই বিষয়টা আসলে তখন 7 নভেম্বরের কথা আসতে পারে, 1990-এর কথা আসতে পারে, সব কিছু আসতে পারে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসেবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে এবং সেটা চতুর্থ তফসিলে আসাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয় বা দলের সিদ্ধান্ত নয়, এটা আপনাদের নলেজের জন্য এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। হয়তো এটা সবাই বিবেচনা করলে সেরকম একটা সমাধান আসতে পারে। মূল কথা হলো আমরা রাষ্ট্রীয়ভাবে এটার স্বীকৃতি দিতে চাই, মর্যাদা দিতে চাই, এটা আমাদের দায়িত্ব।